সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা 2024 সাল বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটা বছর, এবং এই জুলাই বিপ্লব অফকোর্স আরও বেশি তাৎপর্যপূর্ণ। এই জুলাই বিপ্লব তাৎপর্যপূর্ণ এই কারণেই যে জুলাই বিপ্লবেই এই বিপ্লব অর্জন করার জন্যে আমাদের দেশের অনেক মানুষের, সাধারণ মানুষের, জনগণের অনেক ত্যাগ তিতিক্ষা এবং জীবনদান, হাজার হাজার মানুষের জীবন দিতে হয়েছে। এখন প্রশ্নটা হলো, এই হাজার হাজার মানুষের জীবনের দেওয়ার মতো পরিস্থিতিটা কেন তৈরি হলো? কেন তৈরি হলে এটার পিছনে একটা বড় কারণ, প্রধান যে কারণ, সেটা হচ্ছে যে দেশে গণতন্ত্রহীনতা। সেটা কেন হয়েছে? তার মানে সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনগুলো সুষ্ঠু না হওয়ার কারণেই দেখা গেছে সাধারণ জনগণ হাসিনা বা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। তাদের ভিতর যে সাধারণ মানুষের ভিতর যে অস্বস্তি ছিল, ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5ই আগস্ট তারিখে। 5ই আগস্ট এই যে দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ জমেছে, এবং এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে এত মানুষ তারা আন্দোলনে নেমেছে। আন্দোলন প্রোটেক্ট করার জন্য শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তো এই হাজার হাজার মানুষ হত্যা হয়েছে কিসের জন্য? একটা সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই। সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই মানুষের এই হাজার হাজার মানুষ খুন হয়েছে বা তাদের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন আমাদের করা হয় না কেন, বা করা যায় না কেন? আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন কেন হয় না? বা একটা নির্বাচন করার জন্য কি লাগে? নির্বাচন করার জন্য লাগে যে জিনিসটা, যেটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে একটা কার্যকরী নির্বাচন কমিশন লাগে, বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা থাকেন তাদের আন্তরিকতা লাগে। তো এখন এইগুলোর অভাব ছিল বলেই তো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়নি। তাহলে এখন আমাদের দেখতে হবে বর্তমান যে নির্বাচন কমিশন গঠন আছে, এটা কিভাবে গঠন করা হয়েছে, কি হলে এটা সুষ্ঠু হবে, কি ব্যবস্থা নিলে পরে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। নির্বাচন কমিশন, আপনারা জানেন যে নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু এই স্বাধীন প্রতিষ্ঠানটা আসলে বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন নয়। স্বাধীন নয় বিভিন্ন কারণেই নয়। একটা বড় কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন যে কমিশনার নিয়োগ প্রাপ্ত হন, সেই নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে আসলে হওয়ার কথা হচ্ছে নিরপেক্ষ বডির সিলেকশনের মাধ্যমে হতে হবে, কিন্তু সেটা কখনোই হয় না। হচ্ছে কি যে একটা সরকার বা নির্বাহী বিভাগ এক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে, এবং যে কারণেই আমরা দেখি যে নির্বাচন কমিশনার যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের ভিতরেও তাদের কারো দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের যথেষ্ট সংশ্লিষ্টতা রয়েছে। সেকেন্ড থিং, এই নির্বাচন কমিশন যেহেতু হচ্ছে যে যাদেরকে নিয়ে গঠিত হয়, তার মধ্যে বেশিরভাগ প্রাধান্য দেখা যায় হচ্ছে অ্যাডমিন ক্যাডার বা প্রশাসন ক্যাডারে, সরকারি আমলাদের এখানে প্রাধান্য দেখা যায়। এটাও আমার মনে হয় কি যে এই প্রাধান্য থাকার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে সরকারের বা নির্বাহী বিভাগের হস্তক্ষেপ। তাহলে আর নির্বাচন কমিশন, তাহলে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন একটা স্বাধীন কমিশন না, স্বাধীন প্রতিষ্ঠান না। যেহেতু সে স্বাধীন প্রতিষ্ঠান না, সুতরাং তার দ্বারা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করা সম্ভব না। আবার নির্বাচন কমিশনের একটা বড় ধরনের দায়িত্ব পালন করে কি নির্বাচন কমিশন সচিব। এই সচিবকে কে নিয়োগ করে? সচিব নিয়োজিত হয়ে হচ্ছে যে উনি সরাসরি নির্বাহী বিভাগ দ্বারা উনি নিয়োগপ্রাপ্ত হন। নির্বাহী বিভাগ মানে সংস্থাপন মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তার চাকরির জবাবদিহিতা করতে হয়, বা এই নির্বাচন কমিশন নিজে একজন সচিব নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন না। তাহলে কি হচ্ছে যে নির্বাহী বিভাগের এখানে প্রভাব এবং তাদের নিয়ন্ত্রণ, প্রকারান্তে তাদের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর থেকেই যায়। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে, আমরা কাদেরকে পাই, সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসার। প্রশ্ন হচ্ছে রিটার্নিং অফিসারটা কে হন? রিটার্নিং অফিসার হয় সাধারণত একজন ডিসি, সাধারণত ডিসিদেরকে রিটার্নিং অফিসার বানানো হয়।
রিটার্নিং অফিসার কত দিনের জন্য তাদের নিয়োগ প্রাপ্ত করা হয়? তাদের নিয়োগ করা হয় মাত্র 2 বা 3 মাসের জন্য। তফসিল ঘোষণার পরে প্রত্যেকটা তখন রিটার্নিং অফিসার তার চাকরি চলে যায়, তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তার মানে উনাকে ভাড়া করা হয় মাত্র কয়েকটা মাসের জন্য, 2-4 মাসের জন্য। তা একটু ভাড়া করা লোক দিয়ে আপনি, এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের উপর সমস্ত কিছু নির্ভর করে। তাহলে উনাকে 2-4 মাসের জন্য ভাড়া করে যদি একটা মানুষকে কোনো একটা এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার থেকে আপনি কি আশা করতে পারেন? তার থেকে যেটা আশা করতে পারেন, ভালো কিছু তো প্রোডাক্ট আসবেই না। তার কারণ ওনার প্রোডাক্টিভিটির যার সাথে কোনোভাবেই যিনি যিনি নির্বাচন ব্যবস্থার সাথে তার হঠাৎ করে সংশ্লিষ্টতা হয়, এবং 2 মাস পরে উনি আবার চলে যান, ওনার চাকরি হয়ে যায়, সংস্থাপন মন্ত্রণালয়ের আন্ডারে আবার চলে যায়। তাহলে ওনার কাছ থেকে এরকম একটা ভাড়াটিয়া ইন্ডিভিজুয়ালের থেকে কোনোভাবেই আমরা কোনো ভালো প্রোডাক্ট পাবো না, এবং পাইও নেই। এবং এই ভালো প্রোডাক্টিভিটি না থাকার কারণেই নির্বাচনগুলো সুষ্ঠু হয় না, এবং কারচুপি হয়, এবং কলঙ্কজনক নির্বাচন, যেগুলো আমরা দেখেছি গত কয়েক বছরে, কয়েকটা ক্ষেত্রে দেখেছি, 2014 সালে দেখেছি, 2018 সালে বিশেষ করে দেখেছি, যে আপনার এই যে নির্বাচনের রিটার্নিং অফিসার যারা ছিলেন, তারা রাতের বেলায় দিনের ভোট রাতে করেছে, এই অভিযোগ কিন্তু রয়েছে। কিন্তু এনাদেরকে কি নির্বাচন কমিশনে, যেহেতু তারা নির্বাচন কমিশনের আন্ডারে চাকরি করেন না, তো সুতরাং ওনাদেরকে কিন্তু আমরা ওনাদেরকে নির্বাচন কমিশন ভোট গেজেট পাস হওয়ার পরে আর তাদেরকে ধরতে পারে না, এবং ধরেও নাই। তা না হলে 2018 সালে যে সমস্ত এত বড় পুকুর চুরি করলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, একটা লোকেরই কিন্তু কোনো শাস্তি হয়নি। বরং কি হয়েছে, যেহেতু শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার মনোনীত বা তার নিয়ন্ত্রিত ডিসিরা শেখ হাসিনার পারপাস সার্ভ করে দেওয়ার জন্য তাদেরকে প্রেসিডেন্ট পদক বা বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাহলে বোঝা যায় যে জিনিসটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আসলে আপনি ভাড়াটিয়া মানুষ দিয়ে চালাতে পারবেন না, বা এটা হওয়া উচিত না। পৃথিবীর কোনো জায়গায় এই ব্যবস্থাটা নেই। তাহলে বাংলাদেশের নির্বাচন কমিশনের নিজস্ব কিছু লোক আছে না, তাদেরও 600-700 অফিসার আছে, কিন্তু সেই অফিসারদেরকে কিন্তু কখনোই রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার করা হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এখানে প্রশাসন ক্যাডারের আধিপত্য। প্রশাসন ক্যাডার আমাদের বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের অধীনে আছে। মন্ত্রণালয় হচ্ছে প্রশাসন ক্যাডারের অধীনে, এবং সমস্ত যতগুলো দুর্নীতি হয়, যত অনিয়ম হয়, সব কিছুর জন্যই প্রশাসন ক্যাডার দায়ী। এবং প্রশাসন ক্যাডার তাদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করার জন্যই তারা জোর করে এই কাজটা, যে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। রিটার্নিং অফিসারে এই সামনে যে 2026 সালে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ডিসি বা রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে প্রত্যেকটা রাজনীতির দল তাদের প্রশ্ন তুলেছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং এটা এই নিরপেক্ষতার তারা যে নিরপেক্ষ, এটা কোনো সময় তারা প্রমাণ করতে পারেনি। তাহলে এখন এটার সমাধানটা কি? সমাধান একভাবে সমাধান হতে পারে। অবশ্যই নির্বাচন কমিশনে যে সমস্ত লোকজন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন, তারা হতে হবে নির্বাচন কমিশনের কর্মচারী। নির্বাচন কমিশনের কর্মচারী হতে হবে। এই মুহূর্তে এখনও বাংলাদেশের নির্বাচন কমিশন 600-700 কর্মচারী আছে। তাদের প্রত্যেকটা জেলাতে তাদের অফিস আছে, উপজেলাতে তাদের অফিস আছে। তাহলে তাদেরকে যদি নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়, তাহলে বরং তাদেরকে যদি দায়িত্ব দেওয়ার পরে যদি তারা অবহেলা করে, তাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে জবাবদিহির আওতায় আনতে পারবে। কিন্তু একজন ডিসি যখন নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার হচ্ছেন, পরবর্তী বছরে বা নির্বাচনের পরে ওনার পোস্টিং হয়ে যাচ্ছে বিদেশে, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি যে অনিয়মগুলো করে রেখেছেন, সেটার জন্য তার কোনো দায় নেই, তার কোনো ব্লেম নেই। তো এখন সুতরাং আমাদের বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থাকে যদি ঠিক না করতে পারি আমরা,
নির্বাচন ব্যবস্থাটাকে যদি কাঠামোগত যে অনিয়ম আছে এই অনিয়মটা বা যে ত্রুটি আছে এই ত্রুটিটা থেকে যদি উত্তরণ না করতে পারি, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশ কোনোদিনও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না এবং গণতন্ত্রের চেহারা বাংলাদেশ দেখতে পারবে না। যদি গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন যদি না হয়, সুষ্ঠু নির্বাচন না হলে আলটিমেটলি সেটার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে, ভবিষ্যতেও দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি খুব রভাবে একটু বলতে চাই যে আপনার বাসায় যদি ছুটা বোয়া কাজের বুয়া থাকে, ছুটা কাজের বুয়া যদি থাকে, সেই ছুটা কাজের বুয়া কিন্তু আপনার আন্তরিকতা সহকারে কাজ করবে না। সে তার জন্য স্পেসিফিক সে বলবে যে আমার কয়টা কাজ করতে হবে, 3টা কাজ করতে হবে, 4টা কাজ করতে হবে, এটা করেই সে চলে যাবে। কিন্তু আপনি যে পার্মানেন্ট কাজের বুয়া রাখেন, পার্মানেন্ট কাজের বুয়া যে থাকে, সেই কাজের বুয়াটা কিন্তু আপনার বাড়ির সমস্ত কিছু দেখে রাখে, সে দেখে রাখে এবং যত্ন করে রাখে। বাড়িতে যদি একটা বুড়া মানুষ থাকে, বৃদ্ধ মানুষ থাকে, তাকে যত্নের সাথে দেখে, প্রত্যেককে টেক কেয়ার করে কি নিয়ে, রেসপন্সিবিলিটির সাথে, মমত্ববোধের সাথে, দায়িত্ব নিয়ে করে। কিন্তু আপনি কিন্তু দেখবেন যে যারা ছুটা বুয়া থাকে, ছুটা বুয়া কিন্তু কখনো দায়িত্ব নেয় না, তাদের কাজের টাইম শেষ, তারা টাইমের পরে তারা চলে যায়। সুতরাং বাংলাদেশ নির্বাচন কমকে যদি আপনারা আমাদেরকে যদি সুষ্ঠুভাবে নির্বাচন, সুতরাং যেটা হচ্ছে যে প্রশাসন ক্যাডারের কাজটা হচ্ছে যে ছুটা বুয়ার মতো, প্রশাসন ক্যাডারের কাজগুলো হচ্ছে ছুটা পাওয়ার মতো। তারা আসলো, কয়েকদিন কাজ করলো, আবার তারা ফিরে চলে গেলো, তাদের অন্য কোথাও চলে গেলো, অন্য আর একটা বাড়িতে সে মানে কাজ করার জন্য চলে গেলো। এই তো তারা আজকে এই মন্ত্রণালয়ে, কালকে ওই মন্ত্রণালয়ে, এটার সাথে যদি মৌলিক ছুটা পাওয়ার কোনো কিন্তু পার্থক্য নেই। যে কারণে হচ্ছে প্রশাসনের লোক যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশনের তাদের আধিপত্য থাকবে, ততদিন প্রতি কিছু হবে না। তার কারণ তার তো এই প্রতিষ্ঠানের প্রতি তার কোনো মমত্ব নেই। তো একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, এইটার জন্য যে সমস্ত যতটুকুন মনোযোগ, যতটুকুন ত্যাগ, যতটুকুন দক্ষতা দেখানো দরকার হয়, সেগুলো তার সে সে প্রয়োগ করাবে, সেগুলো সে দেখাবে না। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু তার কোনো জবাবদিহি করার জন্য ওই বাধ্যবাধকতা নেই, তো সুতরাং তার থেকে আপনারা কোনোভাবেই ভালো কিছু আশা করতে পারেন না। তো সুতরাং সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ এত চমৎকার মানুষগুলা, এবং তাদের বারবার তাদেরকে দুঃখের ভিতর পড়তে হয় একটা কারণেই হচ্ছে যে গণতন্ত্রহীনতার কারণে তাদেরকে দুঃখের ভিতর পড়তে হয়। তো এই গণতন্ত্র থেকে যদি উত্তরণ ঘটাতে চায়, 2024 সালের পরে যে সংস্কারের কথা বলছি আমরা, বৈষম্যিক সমাজ ব্যবস্থার কথা বলছি, সংস্কার করতে হলে শুরু করতে হবে এই নির্বাচন কমিশনের মতো কমিশন সহ প্রশাসনিক সংস্কার যতদিন পর্যন্ত না করবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে আসলে কোনোভাবেই উন্নতি করা সম্ভব নয়। তাই আমার অনুরোধ থাকবে, যারাই এর পরবর্তীতে এই সরকার গঠন করুক না, তাদের এই সমস্ত প্রশাসনিক সংস্কারের বিষয়গুলোকে তাদের মাথায় নিতে হবে, এবং এইটার উপর গুরুত্ব যখনই দিবে, তখন অন্যান্য সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে অনেক সহজ হয়ে যাবে। আজ এই পর্যন্ত দর্শক, ধন্যবাদ, ভালো থাকবেন।